হ্যালো, আসসালামু আলাইকুম। ফারজানা, আমাকে শুনতে পাচ্ছো? ফয়সাল, ফারজানা, কেউ কি আমাকে শুনতে পাচ্ছো? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো আমার সাথেই কথা বলতেছি মনে হচ্ছে। থ্যাংক ইউ, আদনান। আচ্ছা, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছো? ভাল লাগলো শুনে। আচ্ছা, আমি আহ, এখনো, আচ্ছা, আরেকটু জোরে বলবো। ওকে, ঠিক আছে? শোনা যাচ্ছে? আদনান, আমার কথা শুনতে পাচ্ছো? ওকে, ভয়েস ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল। আমি আসলে খুব নার্ভাস ছিলাম, আজকেই আমার জীবনের প্রথম লাইভ। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছি ডক্টর অনিন্দিতা আফজাল। আহ, আমি আসলে ক্লিনিক্যাল সাইডে নাই। আই এম স্টাডিং ইন পাবলিক হেলথ। তো আমাকে আদনান আর ফারজানা রিকোয়েস্ট করলো একটু করোনা ভাইরাস এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাশন করতে, বা তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি কি না সেটা একটু চেষ্টা করবো আজকে আর কি। আহ, আসলে আমরা সবাই খুব স্ট্রেসের মধ্যে আছি এই করোনা ভাইরাস নিয়ে। এটা একেবারেই নতুন, শুধু আমাদের জন্য তো না, সারা পৃথিবীর জন্য। সব জীবনের প্রথম ফেসবুক লাইভে স্বাগত। কি না করতে হচ্ছে এই করোনা ভাইরাসের জন্য, সব কিছুই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছি। যাক, এখন করোনা ভাইরাস, আচ্ছা, আমি বলছিলাম আমি পাবলিক হেলথে স্টাডি করছি। তো ক্লিনিক্যাল সাইড থেকে আমার হচ্ছে পাবলিক হেলথ নলেজ একটু বেশি আছে, আমি হয়তো এই সাইডে হেল্প করতে পারবো। আর পাবলিক হেলথের গোল হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমার মনে হয় আমি তোমাদেরকে প্রিভেনশনের দিক সাইডটা একটু তুলে ধরতে চাই। যদিও করোনা ভাইরাসের কিওর এখনও আসেনি, এখনও মেডিসিন আসেনি, আমরা প্রিভেনশনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। আমাদের বাংলাদেশ সরকার এবং সব দেশের সরকারাই শুরু থেকেই মানুষকে অনেকভাবে সচেতন করার চেষ্টা করেছে প্রিভেনশনের জন্য, যাতে ডিজিজে আক্রান্ত হওয়ার আগেই আমরা ভালো থাকতে পারি, নিজেকে প্রোটেক্ট রাখতে পারি। তো সেই সব ক্ষেত্রে সেসব ক্ষেত্রে আসলে আমরা সবাই জানি কারণ টিভিতে, ফেসবুকে সবাই সবভাবে আমাদেরকে ইনফর্ম করছে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, প্রোটেক্ট করতে পারি নিজেকে। তারপর আমি ছোট্ট একটা ডেমো দিয়ে দিই, বলে নিই যে আমরা কিভাবে নিজে প্রোটেক্ট করতে পারি। এটা বলার পরে আমি মেন্টাল হেলথের দিকে যাচ্ছি। প্রোটেকশনের ব্যাপারে সবাই তোমরা জানো, তাও আমি বলার পেছনে কারণ হচ্ছে যে হয়তো আমি আমার বলাটা নতুনভাবে শুনে হয়তো তোমাদের মনে থাকবে। আমরা শুরু থেকে শুনে আসছি, ফেব্রুয়ারি এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি হচ্ছে, যদিও প্রথম ডিসেম্বরে চায়নাতে ধরা পড়ে এবং অন্যান্য দেশ, কোনো দেশই এই ব্যাপারে অ্যালার্ট হয় নাই। ওরা ভেবেছে যে চায়নাতেই হয়তো হবে, সেখানেই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পৃথিবীর সব দেশই এখন অলরেডি অনেক ছড়িয়ে পড়েছে। প্যান্ডেমিক হয়ে গেছে। প্যান্ডেমিক হচ্ছে যে সব মানে একই ডিজিজ সব দেশে ছড়িয়ে পড়া, পৃথিবীর সব দেশেই ছড়িয়ে, মোটামুটি সব দেশে ছড়িয়ে পড়াকেই প্যান্ডেমিক বলে। আর আমাদের দেশে এখন মানে ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি হয়ে গেছে। তো এই জিনিসটা কখনোই হয়নি আগে আমাদের আমাদের এই দেশে। তো সব কিছু আমাদের জন্য নতুন, করোনা ভাইরাস আমাদের নতুন নতুন জিনিস দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা সবাই জানি যে হেলথ মানে হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন করার জন্য আমাদেরকে, আমি যদি ডিজিজড পারসন না হই, আমাদেরকে ঘন ঘন হাত ধুতে হবে, 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, এবং অযথা তোমার ওই যে হাত, না ধোয়া হাত বা অকারণেই নাকে, চোখে এবং মুখে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রধান প্রোটেকশন নিয়ে থাকতে হবে। এর পরবর্তীতে যদি আমার কোনো কারণে বাইরে যাওয়া লাগে, যদি বাইরে যেতেই হয়, আমি একটা সাধারণ সাধারণ পাবলিক হিসাবে দুটো জিনিস ইউজ করলেই, মানে
প্রোটেকশন হিসেবে দুটো দুটো জিনিস ইউজ করলে আমার জন্য যথেষ্ট। আমার ফুল পিপিই পরার দরকার নেই, আমি একটা মাস্ক এবং একটা গ্লাভস পরে গেলেই যথেষ্ট। তো আর আর কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে তুমি মাস্ক পরে যাবা, গ্লাভস পরে যাবা, এবং বাইরে গেলে 3 মিটার 1 মিটার মানে 3 ফিট এতটুকু দূরত্ব যদি তুমি অন্য মানুষের সাথে মেনটেন করো, তাহলে যথেষ্ট আমাদের এই ক্ষেত্রে প্রোটেকশনের ক্ষেত্রে যথেষ্ট। কারণ এটা একটা ড্রপলেট, আচ্ছা, এটা একটা ড্রপলেট ইনফেকশন। অন্য মানুষের হাঁচি কাশিতে আমরা জানি না বাইরের মানুষ কারা কন্টামিনেটেড। আমি বাইরের কারা এফেক্টেড আছে আমরা এখনো সরি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যদি একটা সাধারণ মানুষের বাজারে যাওয়া লাগে বা সামান্য ওষুধ বা অন্য কোনো কাজের জন্য যাওয়া লাগে, আমাদের দুটা জিনিস, দুটা প্রোটেকশন পড়লেই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্লাভস আর মাস্ক। আর হচ্ছে কিছু জিনিস মেনটেন করতে হবে, যে 1 মিটার দূরত্ব রেখে আমি আমার কাজগুলো করে বাসায় আসার সাথে সাথে, ও জুতা জুতা পরে যেতে হবে, এবং সেই জুতাটা বাসার বাইরে রেখে আমার গায়ে যে কাপড় পরা ছিল, চেষ্টা করলে ভালো যে ফুল স্লিভ জামা বা ফুল স্লিভ ফুল শার্ট পরে যাওয়া। আর এই তো বাসায় আসার পরে সাথে সাথে সেই যেমন গ্লাভসটা আর মাস্কটা একটা ঢাকনাওয়ালা বিনে ফেলে দিতে হবে। আর সরাসরি গোসলখানায় চলে যেতে হবে, পরার কাপড়গুলোকে ডিটারজেন্টে ডুবিয়ে রাখতে হবে, 30 মিনিট ডুবিয়ে রাখলে মনে হয় ভালো। তারপরে এটা ধুয়ে দিতে হবে, এরপরে আর নিজে তো সাবান দিয়ে গোসল করলাম, সেটাই। এইটুকু একটা সাধারণ মানুষ মেনটেন করলেই যথেষ্ট। আর এরপরে আরও কিছু জিনিস থাকে, যদি আমি বা কোনো মানুষ 14 দিন এর ভেতরে কোনো মানে অসুস্থ মানে মানে হাঁচি কাশিওয়ালা বা বিদেশ থেকে আসছে এরকম মানুষের কন্ট্যাক্টে থাকি, সেই সব ক্ষেত্রে ডিফারেন্ট এগুলো বিভিন্ন। আমার মনে হয় গত সপ্তাহে আমাদেরকে ডক্টর আরমান অনেক কিছু এক্সপ্লেন করেছে, সবার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এই জন্য আমি আর এত ক্লিনিক্যাল সাইডে যাচ্ছি না, তারপর কারো কিছু জানার থাকলে আমি হেল্প করতে পারি। তো আমি যেহেতু আজকে শরীরে কিছু স্প্রে করা উচিত কিনা, শরীরে কিছু স্প্রে করা উচিত এখন আপাতত এক্ষেত্রে না। ওই যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন হসপিটাল বিভিন্ন ইয়েতে নিজে মানে এগুলো যদি করা যায় তাহলে তো ভালো। কিন্তু যখন পর্যন্ত আমরা এই এই নিজেদের বাসা থেকে সামান্য কোয়ারেন্টাইন থাকা অবস্থাতে, এখন তো আমরা কোয়ারেন্টাইনে, এখন তো আমাদের খুব বাইরে যাওয়ার দরকার নাই, এখনও অফিস আদালত স্কুল কিছুই খোলা নাই। সো যদি খুব জরুরি কাজে বাইরে যাওয়া লাগে, এই জিনিসগুলো মেনটেন করলে আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো এই পর্যন্ত। এরপরে যদি অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া হয় বা নিজে অসুস্থ বোধ করা হয়, এগুলোর আলাদা অনেক স্টেপ আছে, এগুলো বিষয়ে কিছু জানতে চাইলে আমি বলতে পারবো। কিন্তু ওই যে আমাদের আদনানের খুব রাগ বেড়ে যাচ্ছে, আমি আজকে মেন্টাল হেলথ নিয়ে কথা বলার জন্য বসেছি, সেক্ষেত্রে আমি একটু সাহায্য করতে চাই। আর ক্লিনিক্যাল সাইড কিছু জিজ্ঞেস করতে চাইলে প্রশ্ন করো, আমি সেই বিষয়ে হেল্প করব। বাট ওই বিষয়ে বলতে গেলে অনেক কিছু, অনেক বড় এক্সপ্লানেশন দিতে হচ্ছে। আচ্ছা, আমরা যখন লং টাইম ধরে বাসায় আমাদের নর্মাল কাজগুলো ফেলে বাসায় বসে থাকতে হচ্ছে এবং একই মানুষকে সারাক্ষণ দেখতে হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই বড় ছোট সবারই সবারই খুব অস্থিরতা লাগবে। এটা খুবই নর্মাল। এটা যে আমি হচ্ছে বা আমি আমাকে কন্ট্রোল করতে পারি না, বা আমার রাগ বেশি, বা আমি মেন্টালি আপসেট তাই এরকম, সেটা না। সবারই সবারই হচ্ছে এটা। কারো কখনো এক এক সময় এক একজনের হচ্ছে, কিন্তু হচ্ছে, হওয়াটা খুব স্বাভাবিক। কারণ আমরা নর্মাল কাজকর্ম কিছুই করছি না। আমাদের স্কুলে যাওয়ার কথা বাচ্চাকে নিয়ে, বা বাচ্চাকে হোমওয়ার্ক করানোর কথা ছিল, বা বাজারে যাওয়ার কথা ছিল, বা চাকরিতে যাওয়ার কথা ছিল, সেগুলো কিছুই করতে পারছি না। তো যেহেতু আমাদেরকে সারাক্ষণ বাসায় থাকতে হচ্ছে, অবশ্যই রাগ হবে, আপসেট হবে, করোনা সাইকোসিস হচ্ছে। হ্যাঁ, সাজ্জাদ খান, করোনা সাইকোসিস হচ্ছে, সবারই হচ্ছে, সবারই হচ্ছে। তো নর্মাল নর্মাল করোনা সাইকোসিসের মধ্যে এটা নর্মাল যে আমরা অসম্ভব রেগে যাচ্ছি, এটা সত্যি কথা। সবাই, আমি, আমার বয়সী মানুষ, আমার মানে আমার বাবা মার বয়সী মানুষ, আমার বাচ্চারা সবাই খুব খুব রেগে যাচ্ছে। কেন জানি মেন্টাল ডিস্ট্রেসে না কেন আমি বুঝতে পারতেছি না। তা আচ্ছা, যদি আমরা জিনিসটাকে ফোকাস করি, কেন হচ্ছে জিনিসগুলা, একই জিনিস বারবার করতে 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 মনোটনাস হয়ে যাচ্ছি আমরা।
সকাল থেকে সেই সেম জিনিস, উঠো, নাস্তা খাও, হয় টিভি দেখো, না হয় মোবাইল, না হয় সামথিং, যে যেটা করে তার কাজ সেম, একই কাজ করতে করতে আমরা বোরিং, মনোটোনাস, এর জন্য খুব বিরক্ত লাগতেছে। তো সেই ক্ষেত্রে রাগ হবে। এখন হচ্ছে যে ওই যে একটা কথা হচ্ছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, আমাদেরকে রাগা যাবে না, রেগে গেলেও সেটাকে কন্ট্রোল করতে হবে। এবং তারপরেও যদি সেটা মানে প্রতিদিন তো আর রাগ কন্ট্রোল করা অনেক সহজ ব্যাপার না, সেহেতু আমাদের যে যে জিনিসটাতে আমরা কমফোর্ট ফিল করি সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। যেমন আমি যদি আমার বাবা মা থেকে দূরে থাকি, তাদের সাথে ফোনে কথা বলিনি, তাহলে হয়তো বা স্ট্রেসটা কিছুটা রিলিফ হচ্ছে। বা কেউ গান শুনতে পারে, কেউ বা কিছুক্ষণ ওই যে আত্মীয় যে মানুষগুলোর সঙ্গে আমরা আছি ওদের সাথে ঠিক মানে রাগ হচ্ছে বা ভাল লাগছে না, তখন নিজের একটা আলাদা রুমে যে নিজে নিজে একটু কিছু সময় কাটালাম, নিজের মনটা সেট আপ করলাম যে না, এই সিচুয়েশনটা সবার ক্ষেত্রেই হচ্ছে, সবার জন্যই কষ্টকর, সবাই মেনে নিতে পারছে না, এই জন্য আমাকে একটু হলেও চেঞ্জ করতে হবে। এবং পরিবারের সবাই কিন্তু সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি আমার বাচ্চাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি রেগে গেলাম, তো আমার বাচ্চারা কিন্তু মানে ওরা ওরা তো ওদের জন্য আরও পেইনফুল। মা রাগ হচ্ছে, মা প্যানিক হচ্ছে, মা আনস্টেবল হচ্ছে, ওরা তো এটা মেনে নিতে পারছে না। এবং এটা আমার হাজব্যান্ডের উপরেও স্ট্রেসফুল। আর যেহেতু আমার হাজব্যান্ড ডাক্তার, আমাদের মধ্যে অনেকেরই হাজব্যান্ড আছে, কেউ পুলিশ, কেউ ব্যাংকার, তাদের সবাইকে বাইরে যেতে হয়। না, আমার স্ট্রেসটা যদি অন্যকে আমি দেখাই ফেলি, সেটা আমার থেকে ও বেশি মানে কষ্টের মধ্যে পড়বে আর কি। তার অফিসিয়াল লাইফটাও হ্যাম্পার হচ্ছে, মনোযোগ দিতে পারছে না। তো সব কিছু আমার উপরেই যখন ডিপেন্ড করছে, তখন আমি আমাকে কন্ট্রোল করতে পারা উচিত। আমি আমাকে কন্ট্রোল করব, এটাই আমার মনে হয়। আমি মানে আমি আমাকে বুঝাই, আমার সাইকোলজিকে আমি বুঝাই। এখন রাগ যখন কন্ট্রোল হচ্ছে না, তখন তোমার যেটা ভালো লাগে সেটা করো। তোমার যদি বন্ধুদের সাথে কথা বলে ভালো লাগে, 1 ঘন্টা তুমি তাদের সাথে কথা বলো। আর যদি গান শুনে ভালো লাগে, তাহলে তুমি গান শুনো। তোমার যদি গান গাইতে ভালো লাগে, গান গাও। যেটা করে ভালো লাগে, মাইন্ড সেট করো, সেইটাই করো। এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে আমার বয়সী, তোমাদের বয়সী মানুষের কথা বলছি। আর আমরাই কিন্তু সবচেয়ে 38 40, আমরাই কিন্তু আমাদের ফ্যামিলির সবচেয়ে স্ট্রংগেস্ট। আমরা সবচেয়ে কম ভালনারেবল, আর আমরা স্ট্রংগেস্ট। আমাদের শারীরিক ক্ষমতা বেশি আমার বাবা মার চেয়ে, আমার বাচ্চাদের চেয়ে। সো আমাদের দায়িত্ব অনেক বেশি। আর এটা হচ্ছে আমাদের লেভেলের মানুষদের কথা আমি বললাম, এটা শুধু আমার কথা না, গণপ্রজাতন্ত্রী সরকার একটা বড় পোস্টার বানিয়েছে, বিরাট পোস্টার, যেখানে লেখা আছে, প্রথম কথাই লেখা আছে, তোমার যদি ফোন করে কারোর সাথে কথা বলতে ভালো লাগে, তাহলে তাহলে তার সাথে কথা বলো। তাহলে আমরা মনে হয় সবাই রাইট ট্র্যাকটে আছি। মোটামুটি গ্রুপ কনভারসেশনে আমাদের মাইন্ডটা কিছুটা হেল্প মানে রিল্যাক্স হচ্ছে, তাই তো? তাহলে আমরা মোটামুটি রাইট ট্র্যাকটে আছি। এরপরে তো গান বাজনা নাচ সবই তো আছেই। এরপরের কথা হচ্ছে আর বাকি যারা মেন্টাল হেলথ তাদের কথা বলছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চারা। বাচ্চারা যদি কিছু যারা বাচ্চারা কিন্তু কিছু বলতে পারে না, ইভেন ওরা ক্ষুধা লাগলেও বলতে পারে না যে মা ক্ষুধা লাগছে। ওরা ডিফারেন্ট অ্যাটিটিউড করে, ওরা ভয় পায়, মানে সরি, ওরা কান্না করে, ওরা ইরিটেড হয়, ওরা হয়তো ভাই বোনের সাথে ঝগড়া করে, মারপিট করতে চায়। কিন্তু মারা বুঝে, বাবারা বুঝে যে বাচ্চাটার কি প্রবলেম। প্রবলেম হচ্ছে তার হয়তো ক্ষুধা লেগেছে বা তার ঘুম আসছে। এখনকার যে সিচুয়েশন, এটা টোটালি ডিফারেন্ট। এই বাচ্চাগুলো এই জিনিস জীবনেও ফেস করে নাই। এই ঘন্টার পর কত ঘন্টা, আমার বাচ্চারা তো 15 তারিখ থেকে ওরা সূর্য দেখে নাই। 15 মার্চ থেকে ওরা বাসার বাইরে যায়নি, জানালা দিয়ে বারান্দা দিয়ে যা দেখা যায় তাই। এই এই জীবন তো ওরা কখনো দেখে নাই। তাহলে ওরা কতটুকু মানে ওদের মনের ভিতরে কতটুকু, কিন্তু কিছু বলছে না। বলছে আমরা যেমন বলতে পারছি, তোমাদেরকে বলতে পারছি, ও গ্রুপ কনভারসেশনে আমরা আলোচনা করতেছি, এই আর ভাল লাগে না, বোরিং লাগে, কিন্তু ওরা কিন্তু তা বলতে পারছে না। ওদের বলার ভাষা অন্যরকম। ওরা ঝগড়া করছে, কান্না করছে, ঘ্যান ঘ্যান করছে, খুব প্যাম্পার চাচ্ছে, কোলে উঠতেছে। বড় 7 বছরের বাচ্চা কোলে উঠছে, আমাকে কোলে নাও, আমাকে হাগ করো, আমাকে চুমু দাও, এইসব বলছে। কারণ হচ্ছে ও ইনসিকিউর ফিল করতেছে, কারণ আমাদের আমাদের মধ্যে একটা রেসলেসনেস কাজ করছে। আমরা ভুলেও বলে ফেলতেছি, ইস কবে যে শেষ হবে, কত মানুষ মারা যাচ্ছে, কি হবে, এইসব আমাদের যে মনের ভুলে বলে ফেলা, এটাই কিন্তু ওদেরকে প্যানিক করতেছে। আমার মনে হয় এই যে কথাগুলো, এই যে রেসলেসনেস শোটা আমরা বাচ্চাদের সামনে যদি না করি, তাহলে বাচ্চারা অনেক স্ট্যাবল হবে। হয়তো ওরা ফিল করবে যে না, সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, সব ঠিক হয়ে যাবে, স্কুল কিছুদিনের জন্য ভ্যাকেশনে আছি আমরা, সব কিছু ঠিক হয়ে যাবে। তো
তো এই জন্য আর বাচ্চাদেরকে যেটা হচ্ছে খুব টাইম দিতে হবে, বাচ্চাদের সাথে খেলতে হবে, বাচ্চাদেরকে অন্য সময়ের চেয়েও বেশি টাইম দিতে হবে। আমরা পারছি না, অনেক পারছি না, কারণ আমাদের বুয়া নাই। বুয়ার কাজও করতে হচ্ছে। বাচ্চারা এটাতেও আরো বেশি আঁকড়ে ধরতেছে যে মা কেন এত বিজি বা বাবা কেন বিজি। তারা আসলে খুব একটা, বাচ্চাদের জন্য আসলে এটা একটা খুবই কঠিন। আমি জানি না এই করোনা এফেক্ট যাওয়ার পর ওরা কিভাবে স্কুলে অ্যাডজাস্ট করবে, কিভাবে যে ওরা পড়ালেখায় আবার ফিরে যাবে সেই পুরানো রুটিনে, আমি আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, এই জিনিসটা যাতে ওরা কন্টিনিউ করে এর জন্য এতদিন ধরে আমি যেটা করছিলাম ওদেরকে যে ছবি আঁকা, গল্প বলা, গল্পে, তারপরে বিশেষ করে বাচ্চারা রান্না বাড়ার মধ্যে হেল্প করতে আসা, যে আসো মাকে হেল্প করো। ছোট বাচ্চাটা যেরকম আমার রান্না বাড়া করতে পছন্দ করে, ওকে নিয়ে একটু কেক কেক বানানো, ও যেটা খেতে পছন্দ করে পিৎজা বানানো, এটাতে ও একটু এনজয় করলো, মজা, যেটা অন্য সময় হয় না। বড় ছেলেটাকে বললাম যে দেখি তুমি আজকে একটু কাপড় ভাঁজ করো, চোর্স, এগুলো হচ্ছে ছোট ছোট কাজ, যে তুমি কাপড় ভাঁজ করো, তোমাকে আজকে তোমার চোর্সের মানি দেওয়া হবে, পকেট মানি দেওয়া হবে। তো সে ইন্টারেস্ট নিয়ে এগুলো করছে, এগুলো করে কিছুটা তাদেরকে সময় রাখা আর কি। এই হচ্ছে কথা। করোনা যোদ্ধাদের নিয়ে কিছু বলবো, কিছু বলার নাই দোস্ত, তোমাদেরকে নিয়ে বলার কিছু নাই। তোমাদের কথা চিন্তা করলেই সত্যি সত্যি আমার চোখ ভিজে আসে। তো আমি যখন ভাবি, সত্যি আমি তো ক্লিনিক্যাল সাইড থেকে সরে আসছি, আমাকে যদি এরকম আমার বাচ্চাদেরকে ফেলে ডিউটি করতে যেতে হতো আমি কি করতাম আমি জানি না আসলে। আর দিনের পর দিন যদি বাচ্চাদের থেকে দূরে থাকা লাগতো, আমি বাচ্চাকে ধরতে পারবো না, বাচ্চাকে জড়ায় ধরতে পারবো না, এগুলো যখন আমি ভাবি, আসলে তোদের জন্য ভাবতে, আমি জানি ডাক্তারদের কষ্টের শেষ নেই। আচ্ছা, আর ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে পোস্টারটা আছে না, ওখানে ফার্স্ট ছিল হচ্ছে ফোনে কথা বলো, দ্বিতীয় ফোনে কথা বলো বা যার সাথে ভালো লাগে তার সাথে কথা বলো, দ্বিতীয় ছিল তুমি যখন বাসায় থাকবা সবচেয়ে ভালো খাবার খেতে হবে, মানে সুষম খাদ্য খেতে হবে, খাবার খাও, ভালো ভালো খাবার খাও, প্রচুর পরিমাণ ফ্লুইড খাও। তারপরে হচ্ছে যেহেতু আমাদের বাইরে যাওয়া হচ্ছে না, আমাদেরকে কিছু ব্যায়াম করতে হবে, শারীরিক কিছু কিছু ব্যায়াম করতে হবে। এটা শুধুমাত্র শরীর ভালো রাখার জন্য না, মনটাও ভালো থাকবে, এটাও একটা মানসিক স্বাস্থ্যের মানে মানসিক ট্রিটমেন্ট। আর আরও আছে হ্যাঁ, টিভি, টিভি নিউজ যেটা দেখে তুমি প্যানিক হচ্ছ ওগুলো অ্যাভয়েড করো। আর বি স্মার্ট, এই কারণে যে আমরা প্যানিক হলে সমাধান করতে পারবো না, উই অল আর এডুকেটেড, এবং আমাদের, আমি আবার বলছি, আমাদের অনেক দায়িত্ব, আমাদেরকে অ্যাকুরেট জিনিসটা জানতে হবে। যেই 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 জিনিসটা পকেট মানি নাই সাজ্জাদ, যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে যেটা রাইট, আসলে আশেপাশে হচ্ছেটা কি, কজন মারা যাচ্ছে, কি পরিমাণ মারা যাচ্ছে, রাইট জিনিসটা আমি জানার পরে, এবং কিভাবে আমি আমাকে প্রোটেক্ট করতে পারবো, কি করলে আমি বাইরে থেকে খাবার নিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো, কি করলে আমি নিজেকে বাঁচাতে পারবো, এই জিনিসটা, রাইট জিনিসটা জানলে আমার মনে হয় প্যানিক হওয়ারও কিছু থাকবে না। আর আর এটাই, মানে উল্টা পাল্টা নিউজ শুনে প্যানিক হয়ে লাভ কি, প্যানিক হয়ে তো কোনো সমাধান নাই। সো আমাদেরকে স্মার্ট হতে হবে, অ্যান্ড অলসো কাইন্ড, কারণ কাইন্ডও হতে হবে এই জন্য যে আমি আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেক ভালো আছে, আমাদের থেকে অনেক খারাপ আছে, আমরা ঘরে বসে ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, আবার প্যানিকও হচ্ছি। কিন্তু ওই মানুষগুলো যারা রিক্সা চালাতো প্রতিদিন, ওদের ঘরে প্রতিদিনের খাওয়া নাই, এটা সবাই বলছে, আমি নতুন না। তো আমাদের ওদের জন্য চিন্তা করা উচিত, তাদের প্রতি কাইন্ড হওয়া উচিত। এছাড়াও আরও কাইন্ডনেস শো করতে হবে। অলরেডি আমাদের দেশে অনেক মানুষ এফেক্টেড হয়ে গেছে, তাদের প্রতি আমাদের দেশে কি হচ্ছে, যে এফেক্টেড তাকে একঘরে করে দেওয়া হচ্ছে, তার তার সাথে যাওয়া যাবে না, তার জানাজায় যাওয়া যাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা। আমরা হচ্ছে অদ্ভুত জাতি, আমরা জীবিত মানুষ, যে ইনফেকশন ছড়াচ্ছি, কিন্তু কেউ মারা গেলে যে মৃত মানুষটা নিঃশ্বাস ফেলতে পারে না, যে ড্রপলেট ইনফেকশন ছড়াতে পারে না, তার তার কাছে তার কাছে যেতে ভয় পাই আমরা। তো এইসব হবে না আসলে, এক্স্যাক্ট অ্যাকুরেট তথ্য জেনে আমাদের সব কাজ করা উচিত। জানা যায় গেলে অনেক মানুষের কন্টামিনেশনে আমি অসুস্থ হতে পারি, সেই জন্য হয়তো অ্যাভয়েড করতে পারি, কিন্তু এমন না যে আমি আমার ভাই বা আমার বাবা বা আমার চাচা, আমার যেটাতে না গেলেই না, বা এরকম জিনিস। আমার মনে হয় এটা খুবই অমানবিক ব্যাপার। তা আমরা এতটা অমানবিক হওয়াটাও উচিত হবে না, আমাদেরকে কাইন্ড হতে হবে। আর যদি আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ করোনা ইনফেক্টেড হয়েছে যদি আমরা জানতে পারি, তাদেরকে হয়তো বা ফিজিক্যালি যে তাদের ভিজিট করা যাবে না, কিন্তু আমরা তাদেরকে ফোনে খোঁজ নিব। হ্যাঁ, সরি ঋতু আফরোজা, তুমি কি কমেন্ট পড়তে বলছো?
আচ্ছা, সাজ্জাদ খান স্মার্ট হতে চাই, তুই মাশাল্লাহ অনেক স্মার্ট, একজন করোনা যোদ্ধা, স্মার্ট তো অবশ্যই। ঋতু আফরোজা প্লিজ কমেন্ট করো আবার, আই এম সো সরি। আমি আচ্ছা উপর দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, 98-এর কোনো কোনো বন্ধু সারা রাত জেগে থাকে, দিনে ঘুমায়, যে কারণে দিনের বেলা তাদের মেজাজ খিটখিটে থাকে, তার পরিবার ও সবার সাথে দুর্ব্যবহার করে। রাতের ঘুম সহ আমাদের এই বয়সে কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? আমাদের তো নর্মাল 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, অবশ্যই 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এবং সারা রাত জেগে থাকাটা উচিত না, অবশ্যই উচিত না। এখন আমি এই কথা আমাকেও মানতে হবে। আহ, আসলেই না হয়েছে, 1 মাস তো হলো আমরা কোয়ারেন্টাইনে আছি। তো হলো তো, হলো আমাদের এই পিরিয়ডটা, কথা বলার পিরিয়ডটা কমিয়ে আনা উচিত, আমাদের সবারই কমিয়ে আনা উচিত। নিজে কোয়ারেন্টাইনে আমরা আছি কেন? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। আর যদি রাত জেগে ঘরে বসে মানে সুখে থাকলে ভূতে কেলার মতো অসুখ বিসুখ অন্য কিছু টেনে নিয়ে আসি, তো লাভ হবে না তো ব্যাপারটা, তাই না? ভালো থাকার উদ্দেশ্যে ঘরে থেকে উল্টো খারাপ হয়ে গেলাম। আরও ব্যাপার আছে, আমি বলেছি আমাদের, আমরা ফ্যামিলি মেম্বারের একটা ইম্পর্টেন্ট পার্সন, যারা আমরা অন্যদেরকে হেল্প করব, বাবা মাকে হেল্প করব, বাচ্চাদেরকে হেল্প করব। আমরা যদি সারা রাত জেগে থাকি, সকালবেলা তো ড্রাউজি, ড্রাউজি হয়ে কাজ কী কীভাবে করব, কিভাবে আমি রান্না করব, কিভাবে বাবা হয়ে বাচ্চার সাথে খেলবো? সো আমার মনে হয় আমাদের লাইফস্টাইলটা আমাদেরই চেঞ্জ করা উচিত নিজেদের স্বার্থে। যেভাবে আমরা করোনা ভাইরাসের প্রোটেকশন হিসেবে বিভিন্ন জিনিস ফলো করছি। সো ফয়সাল আদনান, আমার মনে হয় আমাদের ম্যাক্সিমাম 1টা পর্যন্ত জেগে থাকা উচিত, এরপরে আমাদের ঘুমিয়ে পড়া উচিত, আমার তাই মনে হয়। আর ঘুম যদি আপাতভাবে ভালো রাখে, তাহলে বেশি ঘুমিয়ে সময় পার করলে এটা কি শরীরের জন্য খারাপ হবে? বেশি ঘুম মানে কি? বেশি ঘুম বলতে কি বোঝাচ্ছ ঋতু আফরোজা? কতক্ষণ তুমি ঘুমাতে পারো? রাতে তুমি টাইমলি ঘুমাও, দিনে ঘুম অবশ্যই ভালো না, দিনের ঘুম হচ্ছে তোমার ভালো না। মানে সকালের পরে যে 12টা 1টা পর্যন্ত ঘুমায় না, দেখো তুমি এতক্ষণ না খেয়ে ঘুমিয়ে আছো, এতক্ষণ তুমি তোমার যেমন মানে টয়লেটে যাচ্ছ না, ইচুরেশন হচ্ছে না, পানি খাচ্ছ না, খাওয়া খাচ্ছ না, তোমার অ্যাসিডিটি হবে, তারপরে ডিহাইড্রেশন হবে, ওটাতে তো সবগুলোই খারাপ। আমরা যখন নিয়মের বাইরে যাব, সব কিছুই খারাপ। সো যেহেতু আমরা একটা ভালো উদ্দেশ্যে কোয়ারেন্টাইনে আছি, আমাদের ভালো কাজগুলাই মানে ফলো করা উচিত। অন্ধকারে কেন বন্ধু? আহ, অন্ধকারে কেন জানি না, আমার লাইটটাই হয়তো এরকম। ফয়সাল আদনানের হরর স্টোরি নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ফয়সাল আদনান, আমি ভূতের ভয় পাই, এর জন্য আমি ফয়সাল আদনানের ভূতের স্টোরি দেখি না, আমি ভয় পাই। এই, হ্যাঁ ঋতু, আমি তোমার কমেন্টস পড়েছি, আরও কি কিছু আছে? ফারজানা রহমান 98, অনেকে ফোনে কথা বলে অসুস্থ থাকে, তাদের জন্য কিছু বল। আমি তাদের জন্য শুধু না, আমি আমার নিজের জন্য বলছি, আমার মনে হয় আমাদের 1টার বেশি জেগে থাকা উচিত হবে না। আর এইটাই আমার মনে হয় আমাদের এই জিনিসটা ফলো করা উচিত। সারা রাত জাগলে করোনায় না, আমরা অন্যান্য বিভিন্ন অসুখে, মানে করোনার পরে দেখা যাবে যে ওই যে বলে না যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাইপার টেনশন, ডায়াবেটিস, যেগুলো আমাদের এখন নাই, আমরা খুব খুশি যে আমাদের নাই, আমাদের করোনা হবে না। কিন্তু দেখা যাবে যে করোনা শেষ হয়ে গেলে এগুলো হয়ে গেছে, বুঝছিস? তখন পরবর্তীতে অন্য কোনো প্যান্ডেমিক বা অন্য কোনো মহামারীর জন্য আমরা রেডি থাকবো না। সো এই কোয়ারেন্টাইন সময়টা আমার মনে হয় অনেক সময় আমি নিয়ে ফেলতেছি। তো এই আমি কি হেল্প করতে পেরেছি, কিছু সাহায্য করতে পেরেছি, আমি কি ভালো বলতে পেরেছি আমি জানি না। আমার যা যা উদ্দেশ্য ছিল, আমি যা যা নিজে ফলো করি সেগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আর উম, আজকের ইনফরমেশন অনুযায়ী 2465 বা 56 জন মানুষ বাংলাদেশে এফেক্টেড। আর হচ্ছে 91 জন মারা গেছে। আর 75 জন মানে সুস্থ হয়ে বাড়ি গেছে। এর মধ্যে বেশিরভাগ, ম্যাক্সিমাম হচ্ছে 50 প্লাসদের। তো বুঝাই যাচ্ছে, সবাই জানে একটু এজ পিপলরাই এটাতে এফেক্টেড। সো বয়স্ক মানুষ যাদের ঘরে বাবা মা আছে, তাদের প্রতি প্রচুর খেয়াল রাখতে হবে, তাদেরকে সুষম খাদ্য দিতে হবে, তাদেরকে প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়াতে হবে। আর এইভাবে আর মানসিকভাবে তাদেরকে শান্ত করতে হবে, এইটা বলে যে আমরা আছি, আমরা তোমাদের কোনো অসুস্থ হতে দিব না, তোমাদের সমস্ত সহযোগিতা করব, এটা মানসিকভাবে তাদেরকে স্টেবল রাখা। আর আমি যদি রেগে যাই, আমি যদি ডিস্ট্রেস শো করি, আমি যদি খুব খারাপ রাগারাগি করি ঘরে, যেমন বাবা মা তেমন বাচ্চা সবাই কিন্তু, তারাও কিন্তু মানে করোনার চেয়েও বেশি মানসিক আতঙ্কে
যেহেতু তাদের দেখা যাবে যে তারা মানসিক অসুস্থ হয়ে যাচ্ছে, করোনার বাঁচাতে গিয়ে দেখা গেলো অন্য অসুখ হয়ে যাচ্ছে, দরকার তো নাই। সো আমরাই পারি অনেক কিছু চেঞ্জ করতে, আমরাই স্মার্ট, আমরাই কাইন্ড, এভরিথিং আমাদের হাতে অনেক কিছু। তো আমার মনে হয় যে আমি মনে হয় আমার বলা মোটামুটি শেষ করে ফেলছি। এই আর কি, মানসিকভাবে এইটুকুই হেল্প করতে চাচ্ছিলাম। আর আরও একটা যেটা মনে হয়েছে, আমার আমার বাসায়ও আমার মা ক্যান্সার পেশেন্ট। তো এরকম সিরিয়াস যাদের আছে বা সিরিয়াস ছাড়াও যারা ক্রনিক ডিজিজে ভুগতেছে, যাদের বাবা মা, তাদের ব্যাপারটা নিয়ে একটু টেনশন আছে। আমি জানি যে ডাক্তারদের নিয়ে একটা কমপ্লেন আছে যে বিভিন্ন হসপিটালে ঘুরেও ট্রিটমেন্ট পাচ্ছে না। মা বা বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোক করেছে, বিভিন্ন হসপিটাল থেকে রুগীরা নিচ্ছে না, ডাক্তাররা নিচ্ছে না। তা আমার ক্ষেত্রে এই জিনিসটা মনে হয় যে আমার যে রেগুলার, আমার মায়ের বা আমার বাবার যে রেগুলার ডাক্তারটা চেক আপ করছিলেন, ফলো আপ করছিলেন, তার সাথে, হ্যাঁ ঋতু আফরোজা আমি বলছি, তার সাথে সবসময় কন্ট্যাক্টে, ফোনে, ওভার ফোনে, এখন ডাক্তাররা সবাই ওভার ফোনে ট্রিটমেন্ট দিচ্ছে, ওভার ফোনে কন্টিনিউ করছে। আমার মনে হয় সবারই, ধরো তোমার যদি বাবার হার্টের ডাক্তারের সাথে থাকে, তার সাথে সবসময় যোগাযোগ রাখা ভালো, রেগুলার একটা অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার রাখা ভালো। এবং আশেপাশে যেটা ইমার্জেন্সি হসপিটাল আছে, যেখানে তোমার আউটডোর খোলা আছে, বা তোমার ধারণা যে এখানে গেলে বা এর আগে গিয়েছো, এসব জায়গায় কন্ট্যাক্ট রাখা ভালো, ইমার্জেন্সি কেসে যাওয়া যেতে পারে। আর যদি হাঁচি কাশি সমস্যা থাকে, এগুলোর তো হটলাইন নাম্বার আছেই, এখন তো প্রচুর হসপিটাল আছে, যে অনেক হসপিটালের হটলাইন নাম্বার দেওয়া আছে, সেগুলোতে কন্ট্যাক্ট করবে। 333-তে ফোন করতে পারো একদম সোজা, যদি তুমি ফিল করো বা তোমার বাবা বা তোমার মা এনিবডি ফিল করে যে হাঁচি কাশি জ্বর ঠান্ডা, এগুলো 333-তে ফোন করো, ওরা তোমার দায়িত্ব নিবে, ওরা বাসায় এসে স্যাম্পল নিয়ে যাবে। তো সো প্যানিক হওয়ার কিচ্ছু নাই, প্যানিক হওয়ার কিচ্ছু নাই। কিন্তু ওই যে প্যানিক ভয় লাগে যে ওইসব পেশেন্টদেরকে নিয়ে যারা ক্রনিক, ওদের ক্ষেত্রে আমি মনে করি যে সবসময় তাদের ডাক্তারের সাথে যোগাযোগ রাখা ভালো। তাদের ডাক্তারই একটা অ্যাডভাইস দিতে পারবে যে আপনি তাহলে ওইখানে যান, ওই হসপিটালে যান, ওখানে হয় আমি যাচ্ছি বা আমার কোনো ডক্টরকে পাঠাচ্ছি আপনার পেশেন্টকে ডিল করার জন্য। হঠাৎ করে একটা হসপিটালে চলে গেলাম, ওই হসপিটালের পেশেন্টরা, ডক্টররা জানে না এই পেশেন্টের কী হিস্ট্রি কিছু, এটা তখন একটা ঝামেলা হয়ে যায়। বুঝতে পারছো? এই হচ্ছে আমার কথা। ঋতু আফরোজা, আমার আব্বুর ক্যান্সার ধরা পড়েছে, আই এম সো সরি ঋতু। আসলে আঙ্কেলকে খুব টেক কেয়ার করতে হবে, মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টদের ক্ষেত্রে। স্যুপ খাওয়াবা, ফ্রুটস খাওয়াবা, ভেজিটেবল খাওয়াবা, সব খাওয়াবা, সব কিছু মানে মনোযোগ দিবা আঙ্কেলের প্রতি। কারণ অসুখ মানে কেমো বা ওষুধে এসব অসুখ ভালো হয় না, মানসিক সাপোর্ট লাগে, খাওয়া দাওয়ার সাপোর্ট লাগে, ইমিউনিটির প্রয়োজন হয়। সেক্ষেত্রে শুধু তোমার বা ফ্যামিলি মেম্বারের মনোযোগ অনেক অনেক একটা ইম্পর্টেন্ট। কেমোথেরাপি দিলেই যে পেশেন্ট ভালো হয়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে? আর মন ভালো রাখার, আচ্ছা সাজ্জাদ কি জানি জিজ্ঞেস করেছিল আগে, আচ্ছা আচ্ছা, ঋতু আফরোজ বলেছিল যে ওর খুব অস্থির লাগে। আচ্ছা বন্ধু, অস্থির, বাবা মা অসুস্থ হইলে অস্থিরতা কি জিনিস আমি জানি, তাছাড়া আপন মানুষ অসুস্থ থাকলে কি অস্থিরতা আমি জানি। আমি অনেক অস্থির ছিলাম, আমার নিজের অস্থিরতা আমি ডাইভার্ট করেছি নামাজ পড়ে। তারপরে উম, আমি আমি নামাজ পড়তাম, এবং মানে নামাজ তো পড়ি, মানে তাহাজ্জুদের নামাজটা পড়তাম যখন প্রথম প্রথম মার ধরা পড়লো। তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি আল্লাহ সব ইচ্ছা পূরণ করে। তো এটা, এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি, ইনশাল্লাহ মন শান্ত হবেই। তুমি যদি মনে করো যে তোমার হাতে তো কিচ্ছু নাই, আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ করতে পারে, আল্লাহর কাছে চাইলে আমি মনে করি যে আমার মনটা শান্ত হয়। আমার মনে হয় তুমি এটা ট্রাই করে দেখতে পারো। আর যে যে ধর্মের আছে, যে যে ধর্মের তার খোদা, ভগবান, যিশু, যেই হোক, তাকে মন থেকে চাইলে সব কিছুই, তো এটা তো আমরা বলি যে হ্যাঁ আল্লাহর কাছে চাইলে আমি পাবো, এমনি মন থেকে সব কিছু চাইলেই হয়তো বা পাওয়াই যায়। তো এটা আমার মনে হয় পাওয়া যাবে। আর এছাড়া মেডিটেশন আছে, মেডিটেশন করো। তুমি তুমি যেটা পারবা না সেটা হয়তো বা আল্লাহ পারবে, তাই আমরা, সরি আমার ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা সাজ্জাদ কি বলতেছিলি বল। সাজ্জাদ বলতেছিলি যে আমার ফোন নাম্বার দিয়ে দিব, কোনো প্রবলেম নেই, আমার ফোন নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে মন ভালো রাখার 5টা সহজ উপায়।
আদনান, মন ভালো রাখার ৫টা সহজ উপায়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি সবকিছু মানে তুমি যদি মনে করো যে এটা সত্যি, মানে যেমন এটা তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমি বলতেছি, আমি যদি একটা মিথ্যা কথা বলি কাউকে, আমি খুব আনস্টেবল থাকি, আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করে। এই জিনিসগুলো যেমন মানে এভরিথিং আমাকে রাইট ওয়েতে করা উচিত, এভরিথিং আমি যেটা করছি আমার নিজের উপর কনফিডেন্ট থাকা উচিত, এবং এটা মনে করা উচিত যদি কালকে আমি এই জিনিসটার সামনাসামনি হই, এই ব্যাপারে যেন আমি কনফিডেন্ট থাকি যে না, আমি যা করেছি রাইট। তো আমাদের প্রতিদিন চলার পথে এমন কিছু কাজ করা উচিত যেগুলোর জন্য আমি পরে পস্তাবো না। মানে আমি যেমন একটা গালি দিব না কাউকে, পরে আমি ফিল করবো যে আরে গালিটা কেন দিলাম, ছি আমাকে কি ভাবলো, বা সে আমাকে খারাপ ভাবছে। এই জিনিসগুলোর সিচুয়েশনই যেন না হয়। তার মানে হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে যে তুমি সবসময় মানে কি বলে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা করলে আমার মনে হয় 50% মন ভালো হয়ে যাবে। তারপরেও যদি তোমাকে কেউ বিরক্ত করে, গিয়ে সাইডে এসে কেউ বকা দিল, গালি দিল, আমি তো আগে খুব রিয়াক্ট করতাম, এখন বলি আল্লাহর কাছে বিচার দিলাম। আমি এখন ভাবি যে অনেক কিছু আছে যে বলে যে নীরবতা মৌনতা হচ্ছে শক্তিশালী জিনিস। তো আমার মনে হয় যে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, ওয়েট অ্যান্ড সি। আর তারপরে তো তুমি গান গাইতে পারো, মার্শাল্লাহ এত সুন্দর গান গাও, মানুষকে এত, মানুষের মন তুমি ভালো করে দাও। তো নিজের গান নিজে গাইবা, খুশি হয়ে যাবা, গান শুনবা, ফ্যামিলিকে টাইম দিবা, যেটা করতে ভালো লাগে। এই তো, আর কতগুলো উপায় বলবো বলতো। আর বেশি খারাপ লাগলে সাজ্জাদের কাছে চলে যাবা, সাজ্জাদের চরম অস্থির লাগে। না না, তোমার অস্থির লাগে না, করোনা যোদ্ধাদের অস্থির লাগলে হবে? হবে না, তোমার লাগে না, তুমি দুষ্টামি করতেছো আমি জানি। আর আর কি, আর হচ্ছে গালি দিই অনেক, কিন্তু তোমার গালি শুনে কেউ মন খারাপ করে না। এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে সাজ্জাদের অ্যাচিভমেন্ট। আচ্ছা, আর কিছু জানার থাকলে তো আছি। আমি জানি না কেমন হলো আকাশ। সাজ্জাদ, তাই? হ্যাঁ, সাজ্জাদ। আমি দেখতে পাচ্ছি এখানে শাফকাত আছে। শাফকাত, শাফকাত, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা, তুমি মেন্টালি অনেক স্ট্রেস নাও। কিছু কিছু জানার হয়তো নাই আমার কাছে। মাশাল্লাহ, তুমি অনেক স্মার্ট। তাহলে আমার মনে হয় আমি আমি কিছুটা মেকআপ করতে পেরেছি। ফারজানা, আদনান, সাজ্জাদ, ফয়সাল আদনান গান গায়, হ্যাঁ গান গায়, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আদনান, থ্যাংক ইউ। আমার প্রথম লাইভ, কাউকে না ঠকানো। তা তো অবশ্যই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির মধ্যে অনেক কিছু পড়ে। কি জানতি না সাজ্জাদ? কি জানতি না তুই? তোকে অনেক থ্যাঙ্কস সাজ্জাদ, তুই এতক্ষণ ধরে আমার বকবকানি শুনছিস, লাইভে বলে শুনছিস, জীবনে তো কোনোদিনও একটা কথা শুনিস নাই। থ্যাংক ইউ রে, দেখছিস, শুনে দেখতি আগে কত ভালো ভালো বলতে পারি। আগে তো কোনোদিন শুনতে চাইতি না। ঠিক আছে ফারজানা, আদনান ডিপ্রেশনে থাকে, কে ডিপ্রেশনে থাকে? কে থাকে রে? কে ডিপ্রেশনে থাকে সাজ্জাদ? থ্যাংক ইউ, আসলে খুব ভালো লাগতেছে, আমি খুব নার্ভাস ছিলাম। 9:30 আসার কথা ছিল, আমি নার্ভাসনেসের জন্য অন করতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল আমি প্রফের ভাইবা দিতে যাচ্ছি সাজ্জাদ, বুঝছিস, আমার মনে হচ্ছে আমি প্রফের ভাইবা দিতে যাচ্ছি, খুব ভয় পাচ্ছিলাম। কি বলবো, কি হবে, কি উল্টাপাল্টা বলতে থাকবো কে জানে। তো তোদের কারণে এইসব পারা গেছে আসলে। অনেস্টির অভাব। অনেস্টির অভাব কার, তোর? না না না, তোর অনেস্টির অভাব নাই, আমি জানি। ফারহানা কেয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি মনে হয় এখন যেতে পারি। ধন্যবাদ আদনান, ধন্যবাদ ফারজানা, সাজ্জাদ, ফারহানা, আর আরেকজনকে দেখতে পাচ্ছি, নাম তো দেখতে পাচ্ছি না, কমেন্টসও দেখি নাই। আর ঋতু আফরোজ, থ্যাংক ইউ। শাফকাত, থ্যাংক ইউ শাফকাত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।